শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আলোচনা করব বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ প্রথম ম্যাথ অধ্যায় নিয়ে। এবং আমি কিন্তু এই অধ্যায়ের উপর বিগত 2টি ক্লাস করেছিলাম অলরেডি। এবং প্রথম ক্লাসটিতে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড ক্লাসে আমরা একটি ম্যাথের সমাধান করেছিলাম। আজকে আমি সি পার্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রতি বছর এই ম্যাথটি পরীক্ষা আসবে, অর্থাৎ এই নিয়মের এই ফরম্যাটের অঙ্ক আসবে। তো অনেক শিক্ষার্থীরাই এখান থেকে একটু কনফিউশনে পড়ে যায়। তো আজকে আমি সেই কনফিউশনটা দূর করার সর্বোচ্চ প্রয়াস করব। এখানে বন্ধুরা আমি যখন ম্যাথটি করাবো, এই ম্যাথটি মূলত 2014 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। এখানে বলা হচ্ছে মিস্টার মেহেদি স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস অন জানুয়ারি 1, 2014. দ্য ফলোইং ট্রানজাকশনস অকুড ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি। অর্থাৎ এখানে মিস্টার মেহেদির তার নিজস্ব ব্যবসায়ের জানুয়ারি মাসের তথ্য দেওয়া রয়েছে। আমি এখন দেখি রিকোয়ারমেন্টে কী বলা আছে। এখানে বলা আছে শো দ্য ইফেক্ট অফ ইচ অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন অন দ্য ইকুয়েশন। অর্থাৎ আমাকে হিসাব সমীকরণে উপরোক্ত যে লেনদেনগুলো রয়েছে তার প্রভাব দেখাতে হবে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যদি প্রশ্নপত্রে প্রভাব দেখাতে বলে বা ইফেক্ট দেখাতে বলে তখন আমাকে একটি ছক করতে হবে। তবে এইখানে একটি বিষয়, সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে কনফিউশনে পড়ে যায় যে তারা কয়টি রো আঁকবে, কয়টি কলাম করবে। তো আমি আজকে তোমাদেরকে সেই সকল কনফিউশন সর্বোচ্চ চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রথমে লিখলাম মিস্টার মেহেদি অ্যাকাউন্টিং ইকুয়েশন। তুমি চাইলে এখানে লিখতে পারো, তারিখও লিখতে পারো। তো বন্ধুরা, এরপরে আমি এখানে তোমাদের সুবিধার জন্য আগে থেকে ছকটি করে রেখেছি, বাট আমি তোমাদেরকে বলে দেবো তুমি কী কাজটি করবে। বন্ধুরা, প্রথমে আমি এখানে দিব ডেট আর রিমার্ক। আমি আবারও বলতেছি বন্ধুরা, তুমি প্রথমে আঁকবে ডেট আর রিমার্ক, কারণ প্রতিটি অঙ্কের ক্ষেত্রে এই ডেট আর রিমার্ক হবেই। ডেটে আমি দিলাম 2014 সাল জানুয়ারি। ওকে, এখন বন্ধুরা আমি দেখব প্রথমে কত তারিখের এন্ট্রি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে জানুয়ারি 1, আমি দিলাম জানুয়ারি 1। এখন বন্ধুরা এখানে প্রথমে বলা আছে মিস্টার মেহেদি ইনভেস্টেড টাকা 1,20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। অর্থাৎ মিস্টার মেহেদি জানুয়ারির 1 তারিখে তার ব্যবসায় 1,20,000 টাকা বিনিয়োগ করেছে। এখন বন্ধুরা, তোমার যে কাজটি তুমি করবা সেটা হচ্ছে তুমি দেখবা যে প্রথম লেনদেনে প্রথম তারিখে ওখানে কী কী জিনিস সে বিনিয়োগ করেছে। হতে পারে কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে শুধুমাত্র টাকাই বিনিয়োগ করে, ক্যাশ টাকা। যদি শুধুমাত্র টাকা বিনিয়োগ করে তখন তুমি আঁকবা একটি ক্যাশের কলাম আর একটি ক্যাপিটালের কলাম। আবার কখনো এমন হয় যে সে ওই মালিক প্রতিষ্ঠানে ক্যাশ টাকা তো বিনিয়োগ করেই, পাশাপাশি সে ব্যাংক থেকে টাকা আনে, অ্যাকাউন্ট রিসিভেবল আনে, কোনো আসবাবপত্র আনে। যদি প্রশ্নপত্রে আরও কিছু থাকতো, অর্থাৎ ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল বা এনিথিং যা থাকবে 1 তারিখে, তুমি সেই সবকটি কলাম এখানে দিবা আর সাথে দিবা ক্যাপিটাল। কারণ আমরা সকলেই জানি 1 তারিখে বা প্রথমে যে জিনিসগুলো ব্যবসায় বিনিয়োগ করা হয় তার নাম হচ্ছে মূলধন। যেহেতু এখানে শুধুমাত্র নগদ টাকা বিনিয়োগ করেছে, তাই আমি দিলাম ক্যাশের একটি কলাম আর হচ্ছে একটি ক্যাপিটালের কলাম। আমি কিন্তু আর কোনো কলাম এখানে দিব না। এরপর দেখো বন্ধু, এখানে প্রথমে 1 তারিখে সে বিনিয়োগ করেছে 1,20,000 টাকা। এখন বন্ধুরা, নগদ টাকা বিনিয়োগ করলে প্রতিষ্ঠানে তো অবশ্যই নগদ টাকা বেড়ে যায়, অর্থাৎ ক্যাশ কিন্তু তোমার বেড়ে গেল 1,20,000 টাকা। আমি লিখে দিলাম। এখন দেখো বন্ধুরা, প্রথমে যে টাকাটা বিনিয়োগ করে সেটা তো অবশ্যই মূলধন, আর প্রথমে বিনিয়োগ করলে যেরূপ নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় সেইরূপ কিন্তু মূলধন ও মালিকের বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ আমি এখানে লিখলাম ক্যাপিটালের কলামে 1,20,000 টাকা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ক্যাপিটাল বা মূলধন। তো এখানে রিমার্কস মানে মন্তব্য, তোমরা এখানে লিখতে পারো বাংলায়
মূলধন আনায়ন, কিন্তু যেহেতু এখানে ইংলিশ ভার্সন, এখানে আমি লিখে দেবো অনলি ছোট্ট করে ক্যাপিটাল। আমার কিন্তু 1 তারিখের এন্ট্রি কমপ্লিট। এবার আমি দেখব সেকেন্ড এন্ট্রি বা ট্রানজাকশন কি বলা হচ্ছে। তো বন্ধু এখানে বলা হচ্ছে পারচেসড, অর্থাৎ ক্রয় করেছে, ইকুইপমেন্ট, একটি সম্পত্তি বা ইকুইপমেন্ট ক্রয় করেছে। এখন দেখো বন্ধুরা, যেহেতু একটি ইকুইপমেন্ট ক্রয় করেছে আর ইকুইপমেন্ট কি অবশ্যই সম্পত্তি, তাহলে আমি এই সম্পদের সাইটে ক্যাশের পাশে আরেকটি কলাম দিব ইকুইপমেন্ট নামে, আমি এটি দিয়ে দিলাম। এরপরে বলা আছে পারচেসড ইকুইপমেন্ট 15,000, মিস্টার মেহেদি পেইড টাকা 5,000 ইন ক্যাশ অ্যান্ড সিঙ্কড এ নোট পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। অর্থাৎ মিস্টার মেহেদি 15,000 টাকার একটি সম্পত্তি ক্রয় করেছে। তাহলে আমি একটি সম্পত্তির কলাম দিলাম, কারণ যেহেতু সে সম্পত্তি ক্রয় করেছে সেহেতু কিন্তু তার সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তাই আমি সম্পত্তি কলাম এখানে দিলাম। এরপরে বলা আছে যে এই যে সম্পত্তি ক্রয়ের 15,000 টাকা, এই টাকার মধ্যে সে 5,000 টাকা ক্যাশে নগদ টাকায় পরিশোধ করেছে, আর বাকি টাকা অর্থাৎ রিমেনিং ব্যালেন্সটা সে পরিশোধ করেছে নোটস পেয়েবলের মাধ্যমে। এখন দেখো বন্ধুরা, নোটস পেয়েবল একটি দায়, তাই আমি দায় পাশে দিলাম নোট পেয়েবল। অর্থাৎ এবার কিন্তু আমার আরও দুটি কলাম বৃদ্ধি পাবে। এখানে মূলত তিনটে বিষয় হবে, একটা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পাবে, নগদ টাকা কমবে, আর দায় বৃদ্ধি পাবে নোট পেয়েবল আকারে। যেহেতু আমার ক্যাশে একটি কলাম আছে, আমার ক্যাশের কোনো কলাম লাগবে না, আমার সম্পদ পাশে লাগবে ইকুইপমেন্টের কলামটি, আর আমার দায় পাশে লাগবে নোট পেয়েবলের কলামটি। তাহলে আমার এটি হচ্ছে 2 তারিখের ট্রানজ্যাকশন, আমি দিলাম 2 তারিখ। এবার হচ্ছে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা, আমি লিখলাম সম্পত্তির কলামে 15,000 টাকা। এবারে এই সম্পত্তি ক্রয়ের টাকাটি আমি দিয়েছি দুইভাবে, অর্থাৎ একটি দিয়েছি ক্যাশের মাধ্যমে, আমি ক্যাশে পরিশোধ করছি 5,000 টাকা। এখন দেখো বন্ধুরা, যদি আমি পরিশোধ করি বা পেমেন্ট করি তাহলে কিন্তু আমার নগদ টাকা কমে যায়, অর্থাৎ এখানে কিন্তু আর নগদ টাকা বাড়েনি, বাড়লে হয় প্লাস আর কমলে হয় মাইনাস। যেহেতু এখানে কমে গেছে নগদ টাকা, আমি এখানে দিলাম -5,000। আমি এখানে ব্র্যাকেট দ্বারা মাইনাসটাকে চিহ্নিত করলাম বা উপস্থাপিত করলাম। এবার দেখো বন্ধুরা, 15,000 টাকা আমি কিনেছিলাম সম্পত্তি, মানে ওই লোকটি মেহেদি, আমি বলতে সেই মেহেদিকে বুঝাচ্ছি। এখন দেখো বন্ধুরা, এখানে আমি 5,000 টাকা কিন্তু অলরেডি পেমেন্ট করেছি ক্যাশে, আর বাকি আছে 10,000 টাকা। সেই রিমেনিং ব্যালেন্সটা আমি পেমেন্ট করেছি নোট পেয়েবলের মাধ্যমে, লিখলাম 10,000 টাকা। এখন দেখো বন্ধুরা, যখনই আমি নোট পেয়েবলের মাধ্যমে পেমেন্ট করেছি মানে হচ্ছে আমার কিন্তু দায় বেড়ে গেছে, আর সেই দায়টার নাম হচ্ছে নোট পেয়েবল, তাই আমি এখানে লিখলাম দায়ের ঘরে 10,000 টাকা, আমার দায় বৃদ্ধি পেয়েছে। এখন বন্ধুরা, এইখানে কিন্তু রিমার্কে কিছু হবে না, আমি আবারও বলতেছি সহজ ভাষায়, যদি কোনো এন্ট্রির টাকাটি ক্যাপিটালে অন্তর্ভুক্ত হয়, যদি কোনো এন্ট্রির টাকাটি ক্যাপিটালে অন্তর্ভুক্ত হয় শুধুমাত্র তখনই তুমি রিমার্ক বা মন্তব্য করবা। যদি কোনো টাকা ক্যাপিটালে অন্তর্ভুক্ত না হয় তবে তুমি সেখানে রিমার্ক বা মন্তব্য করবা না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোন কোন বিষয়গুলো ক্যাপিটালে অন্তর্ভুক্ত হবে। আমি এটি প্রথম ক্লাসে বলেছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে আসো, আর আমি আবার একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে এই ক্যাপিটালের মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনকাম বা রেভিনিউ, অন্তর্ভুক্ত হবে এক্সপেন্স বা ব্যয়, আর অন্তর্ভুক্ত হবে ড্রয়িং। এই তিনটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ইনকাম যেহেতু আয় এটি যোগ হবে, এক্সপেন্স যেহেতু ব্যয় বাদ যাবে, ড্রয়িং উত্তোলন এটিও বাদ যাবে, আর মূলধন তো অবশ্যই এখানে অন্তর্ভুক্ত হবে। এই তিনটি ছাড়া এখানে কিছু অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ খুব সহজে বলতে গেলে যাবতীয় আয়গুলি এখানে অন্তর্ভুক্ত হবে যোগ আকারে, যাবতীয় ব্যয়গুলি আমি মূলধন থেকে বাদ দিব, আর যাবতীয় উত্তোলন অর্থাৎ নগদ উত্তোলন পাশাপাশি পণ্য উত্তোলন আমি এখান থেকে বাদ দিব, আর মূলধন তো অবশ্যই এখানে অন্তর্ভুক্ত হবে। তো বন্ধুরা, যেহেতু এখানে অন্তর্ভুক্ত হয় নাই, কারণ এখানে তো কোনো আয় হয় নাই,
তাই আর সম্পত্তি ক্রয় করলে কিন্তু ব্যয় হয় না। তো বন্ধুরা এটা তো আমার মনে রাখতে হবে যে আমি এখানে সম্পত্তি ক্রয় করেছি, সুতরাং আমার কিন্তু এখানে কোনো প্রকার ব্যয় হয়নি, তাই এখানে আমি এটি অন্তর্ভুক্ত করব না। বন্ধুরা এবার আমি যাব নেক্সট ট্রানজাকশনে, অর্থাৎ 5 নং ট্রানজাকশন। এখানে বলা হচ্ছে পেইড টাকা 1500 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ, অর্থাৎ এই মাসে 1500 টাকা অফিসের ভাড়া প্রদান করা হয়েছে। এখন দেখো বন্ধুরা, যদি অফিসের ভাড়া প্রদান করা হয় তবে কিন্তু অবশ্যই নগদ টাকা কমে যায়। অফিস ভাড়া একটি ব্যয়, অর্থাৎ এখানে হচ্ছে 5 তারিখে আমার নগদ টাকা কমে গেল 1500 টাকা, নগদ টাকা কমে গেল, তাই আমি এখানে ব্র্যাকেট দ্বারা সেটি চিহ্নিত করলাম। আর হচ্ছে যেহেতু এটা ব্যয় হয়েছে আমি এখানে লিখে দিলাম 1500 টাকা, আর ব্যয় তো অবশ্যই বিয়োগ হয়, দিলাম। আর এখানে কিন্তু যেহেতু এবার এখানে ক্যাপিটালের মধ্যে টাকাটি অন্তর্ভুক্ত হয়েছে, সেহেতু আমি এখানে রিমার্ক করব এক্সপেন্স নামে, কারণ এটি একটি ব্যয়, এক্সপেন্স। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট সেকশনে বলো। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, এটা হচ্ছে 7 নাম্বার মানে 7 তারিখের। এখানে বলা আছে পারফর্মড টাকা 20,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ একটি সেবা দেওয়া হয়েছে, কিন্তু সেবাটা আমি প্রদান করেছি কিন্তু আমি কোনো টাকা গ্রহণ করিনি, অর্থাৎ আমি বাকিতে সেবা দিয়েছি, আমি কাজটি করেছি, টাকাটা আমি পাবো। এখন দেখো বন্ধুরা, যখন আমি কাজটি করি কিন্তু টাকাটি পাই না, টাকাটি এখনও বকেয়া আছে, মানে হচ্ছে আমার কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স বেড়ে গেছে, অর্থাৎ আমি কিন্তু টাকাটি তার কাছে পাবো। এখন দেখো বন্ধুরা, আমি এখানে দিলাম 7 তারিখ, এখানে কিন্তু নগদে কিছু হয়নি, আমার একটা কাজ এখানে আমি আয় করেছি কিন্তু টাকাটা আমি এখনও বকেয়া আছে, অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাবে। যেহেতু এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট রিসিভেবল ঘর নেই বা কলাম নেই, তাই আমি এখানে দিলাম অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আমি দিলাম 20,000 টাকা, কারণ আমি বাকিতে কাজটি করেছি, আমার টাকাটি বৃদ্ধি পেয়েছে দেনাদার রূপে। আর যেহেতু আয় হয়েছে তবে অবশ্যই তো ক্যাপিটালে অন্তর্ভুক্ত হবে 20,000 টাকা, আর আয় হলে তো অবশ্যই সেটি যোগ হয়। আমি এখানে লিখে দিলাম রেভিনিউ বা ইনকাম লিখলেও হবে। এবার হচ্ছে বন্ধু নেক্সট ট্রানজাকশন, এখানে বলা আছে উইথড্রন টাকা 1,200 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ ওই ব্যক্তি মেহেদি তার নিজের ব্যবহারের জন্য 1200 টাকা উত্তোলন করেছে নগদ টাকা। এখন দেখো বন্ধুরা, নগদ টাকা উত্তোলন করেছে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে কিন্তু অবশ্যই নগদ টাকা কমে গেছে। আমি দিলাম 8 তারিখ, নগদ টাকা কমে গেছে, অর্থাৎ ক্যাশ কমে গেছে, এখানে কমে গেছে 1200 টাকা, নগদ টাকা কমলে তো অবশ্যই মাইনাস হবে, দিলাম মাইনাস। এবারে বলেছিলাম যদি উত্তোলন হয়, যাবতীয় উত্তোলন সব কিন্তু এখান থেকে মাইনাস হবে, আমি এখানেও লিখে দিলাম 1200 টাকা উত্তোলন মাইনাস, এখানে লিখে দিলাম ড্রয়িং। এবারে দেখব নেক্সট ট্রানজাকশন, এখানে বলা আছে 13 তারিখ, আমি আগে তারিখটি দিয়ে রাখি। এখানে বলা হচ্ছে যে পারচেসড সাপ্লাইস, অর্থাৎ সাপ্লাইস ক্রয় করা হচ্ছে ফর টাকা 1,500 অন অ্যাকাউন্ট, অর্থাৎ আমি বাকিতে সাপ্লাইস ক্রয় করেছি। এখন দেখো বন্ধুরা, সাপ্লাইস ক্রয় করলে কিন্তু একটি সম্পত্তি বৃদ্ধি পায়, অর্থাৎ আমার এখানে সাপ্লাইস বৃদ্ধি পেয়েছে সম্পত্তি আকারে। তাহলে এখানে কিন্তু সাপ্লাইসে কোনো প্রকার কলাম নেই, তাই আমি একটি অ্যাকাউন্ট রিসিভেবল পাশে সাপ্লাইস নামে কলাম অন্তর্ভুক্ত করলাম, আমি লিখলাম সাপ্লাইস। আমার তো অবশ্যই এখানে সাপ্লাইস বৃদ্ধি পেয়েছে 1500 টাকা, আমি এখানে লিখলাম সাপ্লাইস 1500 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি যে সাপ্লাইসটি ক্রয় করেছি এটি আমি করেছি বাকিতে। এখন বাকিতে ক্রয় করলে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট পেয়েবল বা পাওনাদার বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়, সেই দায়টির নাম হচ্ছে পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল। তাই আমি দায় পাশে নোট পেয়েবলের পাশে আরেকটি কলাম অন্তর্ভুক্ত করলাম অ্যাকাউন্ট পেয়েবল নামে। যেহেতু আমার দায়ও বৃদ্ধি পেয়েছে তাই আমি এখানেও বাড়িয়ে দিলাম 1500 টাকা। পূর্বের ন্যায় টাকাটি কিন্তু ক্যাপিটালে অন্তর্ভুক্ত হয়নি, সো আমি এখানে রিমার্ক করব না।
এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন 17 তারিখ। এখানে বলা হচ্ছে যে রিসিপ্ট ক্যাশ টাকা 8000 ফর সার্ভিসেস প্রোভাইডেড অন জানুয়ারি। অর্থাৎ আমি যে জানুয়ারিতে একটি সার্ভিস দিয়েছিলাম সেখান থেকে আমি 8000 টাকা পেয়েছি। অর্থাৎ এই দেখো, আমি যে 7 তারিখে একটি সার্ভিস দিয়েছিলাম, এই যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার বৃদ্ধি পেয়েছিল, এই যে বাকি যে টাকাটা ছিল আমার, সেখান থেকে আমি 8000 টাকা পেয়ে গেছি। অর্থাৎ যদি আমি টাকাটি পাই তবে কিন্তু অবশ্যই আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 8000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার এখানে দেনাদার ছিল 20,000 টাকা, সেখান থেকে আমি 8000 টাকা পেয়ে গেছি। মানে হচ্ছে আমার নগদ টাকা বেড়েছে আর দেনাদার কিন্তু কমে গেছে। কারণ এই যে দেনাদার, এখানে কিন্তু আমি আর 20,000 টাকা এখন আর পাই না, এখান থেকে কিন্তু আমার 8000 টাকা সে আমাকে পরিশোধ করেছে। অর্থাৎ আমার কিন্তু এখন আর 8000 টাকার দেনা তার কাছে নেই। সো আমার দেনাদার এখানে কমে গেছে। আমি এখানে মাইনাস দিলাম 8000 টাকা। যেহেতু এখানে ক্যাপিটালে আসেনি, সুতরাং রিমার্ক হবে না। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন, এটা হচ্ছে 26 তারিখ। এখানে বলা হচ্ছে মেড এ ক্যাশ পেমেন্ট অফ 7000 টাকা ইন দ্য নোট পেয়েবল। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু এই 2 তারিখে একটি ইকুইপমেন্ট কিনেছিলাম, তখন একটি নোট পেয়েবল বা দায়ও বৃদ্ধি করেছিলাম। এবারে আমি এই যে নোট পেয়েবল টাকাটি পরিশোধ করেছি, তবে আমি এখানে সব টাকা পেমেন্ট করিনি। আমি এখানে নোট পেয়েবলের মধ্য থেকে 7000 টাকা পরিশোধ করেছি। তাহলে দেখো বন্ধুরা, যখনই আমি টাকা পেমেন্ট করি বা পরিশোধ করি তখন কিন্তু আমার নগদ টাকা কমে যায়। সুতরাং আমি এখানে নগদ টাকা কমিয়ে দিলাম 7000 টাকা মাইনাস। এখন দেখো বন্ধুরা, যেহেতু এখানে নগদ টাকা কমে গেছে, পাশাপাশি কিন্তু আমার দায়ও কমে গেছে। অর্থাৎ আমার কিন্তু এই নোট পেয়েবলে দায় ছিল 10,000 টাকা, এখান থেকে আমি 7000 টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি, পরিশোধ করছি। এখন কিন্তু আমার আর 10,000 টাকার দায় নেই, দায় কমে গেছে। সুতরাং আমার কিন্তু নোট পেয়েবলও কমে গেছে 7000 টাকা। আমি এখানেও কমিয়ে দিলাম। যেহেতু ক্যাপিটালে আসেনি, সুতরাং রিমার্কও হবে না। এবার হচ্ছে নেক্সট ট্রানজাকশন 28 তারিখ। এখন বন্ধুরা, এখানে বলা হচ্ছে রিসিপ্ট ক্যাশ 11,000 অ্যাজ ফুল সেটেলমেন্ট অফ রিমাইনিং মানি ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। বন্ধুরা একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে আমি 11,000 টাকা পেয়েছি পূর্ণ নিষ্পত্তিতে ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। এখন দেখো বন্ধুরা, আমি তো বলেছিলাম পূর্বেই যে জানুয়ারির 7 তারিখে আমি একটি কাজ করেছিলাম যার টাকা আমার বকেয়া ছিল। অর্থাৎ আমার দেনাদার বৃদ্ধি পেয়েছিল 20,000 টাকা। এই টাকা থেকে আমি কিন্তু 8,000 টাকা পেয়েছিলাম। অর্থাৎ বাকি আছে 12,000 টাকা। সেই 12,000 টাকা মধ্যে আমি 11,000 টাকা পেয়েছি। অর্থাৎ আমার নগদ বেড়ে গেল 11,000 টাকা, আমার ক্যাশ বেড়ে গেল। তবে আরেকটি বিষয় আছে, এখানে বলা আছে ফুল সেটেলমেন্ট। অর্থাৎ 11,000 টাকা আমি পেয়েছি, আমি তার কাছে পেতাম 12,000 টাকা, সে আমাকে দিয়েছে 11,000 টাকা, কিন্তু সে কিন্তু আমাকে এটাও বলেছে যে সে আর কোনো টাকা দিবে না। এখন দেখো বন্ধুরা, অনেক সময় এমন হয় যে মনে করো তুমি কোনো ব্যক্তির কাছে 8,000 বা 9,000 টাকা পাচ্ছ, ধরো 8,000 টাকা পাও। এখন সে তোমাকে বলেছিল যে 1 মাস পরে তোমাকে টাকাটি দিবে, কিন্তু ইমার্জেন্সি তোমার টাকার প্রয়োজন, তখন তুমি তার কাছে গেলা এবং তুমি গিয়ে বললা, ভাই তুমি আমাকে টাকাটি এখনই পেমেন্ট করে দাও, এর বদলে তুমি আমাকে 1,000 টাকা কম দাও। অর্থাৎ সে তোমাকে 7,000 টাকা দিল, আর তুমি কিন্তু তাকে 1,000 টাকা বাট্টা দিলা বা ছাড় দিলা। এটাকে বলা হয় ফুল সেটেলমেন্ট। তুমি তাকে কিন্তু কম টাকা তার কাছ থেকে আনলা, বাকিটা তুমি তাকে ছাড় দিলা। এখানেও তাই হয়েছে, তার কাছে পেতাম 12,000 টাকা, সেখানে আমাকে 11,000 টাকা দিয়েছে, আর বাকি যে টাকা আছে 1,000 টাকা সেটা আমাকে দেবে না। অর্থাৎ সেই টাকাটা আমি তাকে বাট্টা দিয়েছি।
এখন যেহেতু এই টাকাটা আমি তাকে ছাড় দিয়েছি, বারটা কিন্তু আমি দিয়েছি, অর্থাৎ মিস্টার মেহেদি দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু তার জন্য একটা ব্যয়। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু তার কাছে আমি পেতাম 12,000 টাকা। যেহেতু বলা আছে ফুল সেটেলমেন্ট, অর্থাৎ তার কাছে আমি আর কোনো প্রকার টাকা পাবো না, অর্থাৎ আমার সব টাকাই পরিশোধ হয়ে গেছে, 12,000 টাকা সবই আমার পরিশোধ হয়ে গেছে, আমার দেনাদার একদম কমে গেছে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি পেতাম 12,000 টাকা, আমাকে নগদ দিয়েছে 1,000 আর বলেছে যে আর কোনো টাকা দেবে না, অর্থাৎ 1,000 টাকা আমি এখানে তাকে বারটা দিয়েছি। আর বারটা যেহেতু আমি দিয়েছি, মিস্টার মেহেদি দিয়েছে, সেহেতু এটা একটি তার জন্য একটি খরচ, আর খরচ হলেই তো অবশ্যই ক্যাপিটালে অন্তর্ভুক্ত হবে 1,000 টাকা। তুমি এখানে লিখে দিও এক্সপেন্স, আর এটিতে একটি ব্যয়, অর্থাৎ মাইনাস হবে। লাস্ট ট্রানজাকশন, এখানে বলা আছে পেইড টাকা 2,000 এমপ্লয়িজ স্যালারি, অর্থাৎ কর্মীদের বেতন দেওয়া হয়েছে 2,000 টাকা। এখন আবার সেই একই নিয়ম, যেহেতু এখানে বেতন দেওয়া হয়েছে তো অবশ্যই নগদ টাকা কমে গেছে আর ব্যয় হয়েছে, তাহলে আমি এখানে দিলাম, এর তারিখ হচ্ছে 31 তারিখ, নগদ টাকা কমে গেল 2,000 টাকা, আমি বেতন দিলাম, নগদ টাকা কমে গেছে, যেহেতু পেইড করছি বেতন আমি, সেহেতু আমার নগদ টাকা কমে গেল 2,000 টাকা, আমি দিলাম মাইনাস 2,000 টাকা। এবারে যেহেতু এমপ্লয়িজদের স্যালারি দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা একটি ব্যয়, আর যেহেতু ব্যয় হয়েছে তো অবশ্যই এটি ক্যাপিটালের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আর ব্যয় তো অবশ্যই মাইনাস হয়, তো এখানে আমি দিলাম মাইনাস 2,000 টাকা। আর যেহেতু বলেছিলাম আমি পূর্বেই, যদি কোনো টাকা ক্যাপিটালের মধ্যে অন্তর্ভুক্ত হয় তবে তার রিমার্ক করতে হবে, এটি একটি ব্যয় হয়েছে, তো এখানে লিখে দিলাম এক্সপেন্স। তো বন্ধুরা, এই ছিল আমার যাবতীয় ট্রানজাকশন। আমি সবগুলোই কিন্তু দেখালাম অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব, বা আমার এই লেনদেনগুলোর কোথায় কীরকম প্রভাব পড়েছে। তো বন্ধুরা, এবার আমি দেখব যোগ বিয়োগ করে। তো আমি যোগ করব ক্যাশ অংশটি বা সম্পদের ক্যাশের অংশটুকু। এখন দেখো, প্রথমে এখানে রয়েছে 1,20,000 টাকা, এখান থেকে আমি সেকেন্ডটি অর্থাৎ এই মাইনাস 5,000 টাকা বাদ দিব, তাহলে থাকে 1,15,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব মাইনাস 1,500 টাকা, তাহলে আমার থাকে 1,13,500 টাকা। এখান থেকে আমি বাদ দিব 1,200 টাকা, তাহলে আমার থাকে 1,12,300। যোগ করি 1,500, তাহলে আমার মোট আসে 1,38,800 টাকা। এটা হচ্ছে আমার সম্পদ পাস বা মোট অ্যাসেট। এবার আমি দেখব লাইবিলিটিস। প্রথমে রয়েছে অ্যাকাউন্ট পেয়েবল, এখানে শুধুমাত্র একটা টাকা আছে, সেটা হচ্ছে 1,500 টাকা, আমি লিখলাম। এবার হচ্ছে নোট পেয়েবল, এখানে প্রথমে আছে প্লাস 10,000 টাকা, এখান থেকে বাদ যাবে 7,000 টাকা, তার থাকে 3,000 টাকা। এবার হচ্ছে ক্যাপিটাল, প্রথমে রয়েছে 20,000 টাকা, এখান থেকে বাদ যাবে 1,500 টাকা, তাহলে থাকে 1,18,500 টাকা। এর সাথে যোগ হবে 20,000 টাকা, তাহলে হবে 1,38,500 টাকা। এখান থেকে বাদ যাবে 1,200 টাকা, তাহলে আমার হয় 1,37,300 টাকা। এর থেকে বাদ যাবে 1,000 টাকা, তাহলে হয় 1,36,300 টাকা। এখান থেকে বাদ যাবে আরও 2,000 টাকা, তাহলে থাকে 1,34,300 টাকা। আমি লিখলাম 1,34,300 টাকা। এখন দেখো বন্ধুরা, এই পাশে এই দায়গুলি সাথে ওনার্স ইকুইটি যোগ করলে মোট হয় 1,38,800 টাকা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার সম্পদ পাস আর দায় আর ওনার্স ইকুইটি পাস উভয় কিন্তু মিলে গেল, অর্থাৎ অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল। তো বন্ধুরা, এই ছিল আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন। যদি কোনো শিক্ষার্থীর এখান থেকে বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো বিষয় তুমি বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর বন্ধুরা, এবার আমরা দেখব এই অঙ্কটির সেকেন্ড রিকোয়ারমেন্ট। এখানে বলা হচ্ছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ এবার আমাকে প্রমাণ করতে হবে
এই সমীকরণটাকে। তো চলো বন্ধু দেখে নিই সেই প্রমাণটি। তো এখন আমরা দেখব সেকেন্ড রিকোয়ারমেন্ট। এখানে বলা হচ্ছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা করছিলাম সেটি আমাকে একটু প্রুভ করে দেখাতে হবে। আমাকে দেখতে হবে সম্পদ পাশে কোন কোন আইটেম ছিল। আমার ছিল ক্যাশ, ছিল ইকুইপমেন্ট, ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, আর ছিল সাপ্লাইস। আমি টাকাগুলো সব লিখে দিলাম। প্রথম হচ্ছে ক্যাশ 1,22,300 টাকা, এবার হচ্ছে ইকুইপমেন্ট 15,000 টাকা, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 0 মানে ছিল না 1 টাকাও। এবার হচ্ছে সাপ্লাইস ছিল 1500 টাকা, সব কয়টি যোগ করলে আসে 1,38,800 টাকা। এটি হচ্ছে আমার অ্যাসেট পাশের মোট সম্পত্তির পরিমাণ, এবার হচ্ছে বা মোট টাকার পরিমাণ। এবার দেখব লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি। আমার দায় ছিল দুটি, একটি হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আর একটি হচ্ছে নোট পেয়েবল, আর ছিল ক্যাপিটাল অর্থাৎ ওনার সিকিউরিটি। এখন দেখো বন্ধুরা, তোমরা দেখেছিলে যে অ্যাকাউন্ট পেয়েবলে আমার ব্যালেন্স হয়েছিল 1500 টাকা, নোট পেয়েবলে ব্যালেন্স হয়েছিল 3000 টাকা, আর ক্যাপিটালে ব্যালেন্স ছিল, রিমাইনিং ব্যালেন্স ছিল 1,34,300 টাকা। তো বন্ধুরা এই তিনটি যোগ করলে আসে 1,38,800 টাকা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অ্যাসেট আর লাইবিলিটিস পাস মিলে গেল। সুতরাং আমি কিন্তু এটি বলতেই পারি যে এ সমান সমান এল প্লাস ও ই, অথবা তুমি এমন লিখতে পারো এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমার প্রশ্নে বলছে প্রুফ করো, তাহলে আমি লিখতে পারি এখানে প্রুফড। যদি কখনো অঙ্কের শেষে বলে দেয় যে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, তখন তুমি শুধুমাত্র এইটুক দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ক্লাসটি। আমি আশা করব তোমরা সবটুকু বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো বা কোনো প্রকার সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে নিঃসংকোচভাবে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের ডিএমএস টিচিং নামে ফেসবুক পেজেও জানাতে পারো এসএমএসের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা নেক্সট ক্লাসে আরেকটি ম্যাথের সমাধান করব। তখন আমরা নতুন কিছু লেনদেন নিয়ে কাজ করব। সেই ক্লাসটি অবশ্যই দেখবা, কেউ মিস করবে না। তো বন্ধুরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। বাই।